আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম ডিনোভো লজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের নতুন ক্লাসে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে এভিডেন্স অ্যাক্টের অন্তর্ভুক্ত অ্যাডমিশন ও কনফেশন নিয়ে, মানে স্বীকারোক্তি ও দোষ স্বীকারোক্তি, এই দুইটা বিষয় আমরা জানার চেষ্টা করব। তো আমরা জানি অ্যাডমিশন আর কনফেশন নিয়ে মোটামুটি এভিডেন্স অ্যাক্টে অনেকগুলো সেকশন আছে। কতগুলো সেকশন আছে সেটা হচ্ছে 17 থেকে 31 পর্যন্ত টোটাল 15টা সেকশন আছে অ্যাডমিশন ও কনফেশন নিয়ে। যদি আপনাকে ভালো করে অ্যাডমিশন আর কনফেশনের আইডিয়া রাখতেই হয় তাহলে 15টা ধারাই আপনার একসাথে পড়তে হবে। তো আমরা ভিডিওতে যেহেতু 15টা ধারা একসাথে আলোচনা করলে অনেক বড় হয়ে যাবে, সেহেতু আমরা একটা আইডিয়া করেছি, সেটা হচ্ছে এটাকে আমরা 6টা ভাগে আলোচনা করব। তার মানে অ্যাডমিশন কনফেশন এই দুইটা টপিকের আলোচনা আমরা 6টা ভিডিওতে কভার করব, টোটাল 15টা সেকশন। তো আমরা প্রথম ভিডিও কিংবা প্রথম পার্টে কি রাখবো? প্রথম পার্টে রাখবো হচ্ছে 17 নম্বর ধারা, তারপর হচ্ছে 18 এবং 20 নম্বর ধারা। এই তিনটা ধারা আমরা প্রথম পার্টে শেষ করব। সেকেন্ড পার্টে আমরা শেষ করব হচ্ছে 19 এবং 21 এর সাথে 22, তার মানে 19, 21, 22 এই তিনটা ধারা আমরা সেকেন্ড পার্টে শেষ করব। থার্ড পার্টে আমরা শেষ করব হচ্ছে 23 এবং 31, তার মানে তিনটা পার্ট দিয়ে আমরা অ্যাডমিশনের টোটাল ধারাটা কমপ্লিট করে ফেললাম। এরপরে আমরা পড়ব হচ্ছে কনফেশন নিয়ে। কনফেশনের জন্য টোটাল ধারা আছে 7টা। সেই ধারাগুলো কি কি? ধারা আছে 24 থেকে 30 পর্যন্ত। তো আমরা কনফেশনের জন্য এই ধারাগুলো কমপ্লিট করব। প্রথম যেই পার্ট, অর্থাৎ আমাদের কনফেশনের প্রথম পার্ট, কিন্তু আমাদের অ্যাডমিশন কনফেশন সিরিয়ালের হচ্ছে চতুর্থ পার্ট। চতুর্থ পার্টে আমরা কমপ্লিট করব হচ্ছে 24 এবং 28 নম্বর ধারা। পঞ্চম পার্টে আমরা শেষ করব হচ্ছে 25, 26, 27 ধারা। আর লাস্ট পার্ট 6 নম্বর পার্টে আমরা আলোচনা করব 29 এবং 30 নম্বর ধারা। ওভারঅল টোটাল 15টা ধারার আলোচনা আমরা 6টা ভিডিওতে শেষ করব। তার মানে অ্যাডমিশন আর কনফেশন নিয়ে এরপরে আর আমাদের কোনো ঝামেলাই থাকবে না। তো আজকে আমরা যেহেতু প্রথম পার্ট আলোচনা করব, তো প্রথম পার্টের আলোচনা হচ্ছে ধারা 17, সাথে সাথে হচ্ছে 18 এবং 20, এই দুইটা ধারা সবসময় একসাথে পড়তে হয়। তো এই আলোচনাটা আমরা আজকে করব। তো চলুন আমরা বোর্ডে চলে যাই। তো আমরা বোর্ডে আসলাম। এখন আমরা অ্যাডমিশনের প্রথম ধারা, যেটা ধারা 17, এটা আলোচনা করব। এটা হচ্ছে সংজ্ঞা, অ্যাডমিশন নিয়ে সংজ্ঞার আলোচনা করেছে এই ধারাতে। অ্যাডমিশন কাকে বলে এই ব্যাপারটা আমরা ধারা 17 থেকে আলোচনা করতে পারবো। তো ধারায় কি বলা হলো আমরা ব্যাপারটা একটু দেখি। ধারায় বলা হলো প্রথমেই যে অ্যাডমিশন হচ্ছে কোনো কিছু স্বীকার করা। অ্যাডমিশন হচ্ছে কোনো কিছু স্বীকার করা, এই কথাটা প্রথম বলল, এবং পরের অংশে বলল এই স্বীকার করার মাধ্যমে, এই স্বীকার করার যে বিষয়টা আছে এখানে কি থাকবে? বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়। তার মানে প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে ইঙ্গিত থাকবে। কি থাকবে? ইঙ্গিত, ইনফারেন্স থাকবে আর কি, ইঙ্গিত থাকবে। তার মানে 17 ধারায় সংজ্ঞা দিতে গিয়ে অ্যাডমিশনের বলল অ্যাডমিশন হচ্ছে কোনো কিছু স্বীকার করা, আর এইটার ভিতরে কি থাকবে? বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের ইঙ্গিত থাকবে। তার মানে আমরা বলতে পারি বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের কোনো ইঙ্গিত দিয়ে কিছু স্বীকার করার নামই হচ্ছে অ্যাডমিশন। তার মানে অ্যাডমিশন এতটুকুই। এখন ধারাতে আরো একটা কথা বলেছে। কি বলেছে? বলল এই যে অ্যাডমিশন, এটা মৌখিকও হতে পারে, আবার দালিলিকও হতে পারে। তার মানে ওরালও হতে পারে, ডকুমেন্টারি হতে পারে। তার মানে 17 ধারা থেকে আমরা বুঝলাম অ্যাডমিশনের সংজ্ঞা যে কোনো কিছু স্বীকার করাই হচ্ছে অ্যাডমিশন, আর ওই স্বীকার করার মধ্যে কি থাকবে? বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের ইঙ্গিত থাকবে। সবকিছুই কিন্তু আইনের ভাষায় অ্যাডমিশন হবে না। অ্যাডমিশন হতে হলে ওই স্বীকারোক্তিতে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের ইঙ্গিত থাকতে হবে, তাহলে সেটা আমরা ধরবো হচ্ছে অ্যাডমিশন। এবং এটা কিভাবে হইতে পারে? দুইভাবে হতে পারে, মৌখিকও হতে পারে, দালিলিকও হতে পারে। তো আশা করি 17 নম্বর ধারাটা ক্লিয়ার, যে অ্যাডমিশন হচ্ছে কোনো কিছু স্বীকার করা, আর ওই স্বীকার করার মধ্যে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে ইঙ্গিত থাকবে, এবং
এই অ্যাডমিশন বা স্বীকারোক্তি মৌখিক বা দালিলিক যে কোনোভাবেই হতে পারে। তো আশা করি 17 নম্বর ধারাটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি বোর্ডটা একটু মুছে নিব, পরবর্তী ধারায় চলে যাব। এবার আমরা বলেছিলাম যে ধারা 18 প্লাস 20 এই দুইটাকে একসাথে পড়তে হবে, ধারা 18 এবং ধারা 20। তো এখন আমরা দেখব 18 নম্বর ধারাতে কি আলোচনা আছে। তো 18 নম্বর ধারাতে বলল কে অ্যাডমিশন করতে পারে বা স্বীকারোক্তি দিতে পারে, কিংবা আদালতে কার অ্যাডমিশন গ্রহণযোগ্য হয়। তো আপনারা যখন 18 ধারাটা পড়বেন তখন দেখবেন সেখানে 5 ধরনের ব্যক্তির কথা উল্লেখ আছে, 5 ধরনের লোকের কথা বলা আছে। প্রথমত হচ্ছে মামলার পক্ষরা, যে কোনো বিষয় অ্যাডমিশন করতে পারে, মানে স্বীকৃতি দিতে পারে। প্রথম পক্ষরা, মামলার পক্ষরা। 2 হচ্ছে পক্ষদের প্রতিনিধি বা এজেন্ট। তার মানে প্রথমে বলল মামলার পক্ষরা কোনো কিছু অ্যাডমিশন করতে পারে, স্বীকারোক্তি করতে পারে যা আদালতে গ্রহণযোগ্য। 2 নম্বরে বলল প্রতিনিধি বা এজেন্ট, তারাও কি করতে পারে, অ্যাডমিশন বা স্বীকারোক্তি দিতে পারে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সম্পর্কে। 3 নম্বরে কি আলোচনা করলো, বলল যে মামলার বিষয়বস্তুতে যাদের কি আছে, ইন্টারেস্ট আছে, আগ্রহ আছে। মামলার বিষয়বস্তুতে, দ্যাট মিনস সাবজেক্ট ম্যাটার। মামলার বিষয়বস্তুতে যাদের ইন্টারেস্ট আছে তারাও অ্যাডমিশন বা স্বীকারোক্তি করতে পারে এবং আদালত সেটা গ্রহণ করবে। 4 নম্বরে কি বলল, যার কাছ থেকে অধিকার পাওয়া গেছে, অধিকার পাওয়া গেছে। তাহলে 4 নম্বর হচ্ছে অধিকার পাওয়া গেছে। আমি বলবো 4 নম্বরটা হয়তো বা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমি 5 নম্বরটা শেষ করি, তারপর 4 নম্বরের উদাহরণে আমরা যাব। তো 5 নম্বরে কি বললো যে যাদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয় বা আমোক্তারনামা দেওয়া হয় তারাও মামলার কোনো বিষয়বস্তুতে কি করতে পারে, অ্যাডমিশন বা স্বীকারোক্তি দিতে পারে। তার মানে বাংলায় হচ্ছে আমোক্তারনামা, বাংলায় হচ্ছে আমোক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নি বলতে পারি আমরা, যে পাওয়ার অফ অ্যাটর্নি প্রাপ্ত ব্যক্তিরাও মামলার বিষয়বস্তু নিয়ে কি করতে পারে, স্বীকারোক্তি বা অ্যাডমিশন দিতে পারে, আদালত সেটা গ্রহণ করে। তো এখন মানে প্রবলেম হচ্ছে আমরা অধিকারের ব্যাপারটা কিভাবে, যার কাছ থেকে অধিকার পেয়েছে এই ব্যাপারটা আসলে কি। ধরুন এটার এক্সাম্পল, ধরুন কবির নামক একজন ব্যক্তি, সে সগিরের কাছ থেকে 1 খণ্ড জমি কিনলো, ঠিক আছে, একটা ল্যান্ড ক্রয় করলো। এটা একটা ভূমি যেটা কবির সগিরের কাছ থেকে কি করলো, ক্রয় করলো। কিছুদিন পরে এই ল্যান্ডের উপরে রহিম নামক একজন ব্যক্তি মালিকানা দাবি করলো। তার মানে কবির সগিরের কাছ থেকে যেই ল্যান্ডটা কিনেছিল ওই ল্যান্ডের উপরে রহিম কিছুদিন পরে মালিকানা দাবি করে বসলো। এখন রহিম মালিকানা দাবি করে কোর্টে মামলা করলো। রহিম যখন মামলা করলো কবিরের নামে, মানে পজিশন, মালিকানা চেয়ে কিংবা সত্য দাবি করে, তখন কবির আদালতকে বললো যে আদালত, এই ভূমিটা আমি কিনেছিলাম হচ্ছে সগিরের কাছ থেকে, তার মানে এই ভূমিটা আমি সগিরের কাছ থেকে কিনেছিলাম। আদালত বলবে ঠিক আছে, তাহলে সগিরকে নিয়ে আসেন। তো সগির আদালতে আসলো, এসে আদালতকে বলল যে হ্যাঁ, এই জমিটা আমি কবিরের কাছে বিগত দিনে বিক্রি করেছি, তার মানে এই জমির প্রপার্টির রাইটটা আমার ছিল, ঠিক আছে, এই রাইটটা কি করলাম, আমি কবিরকে হ্যান্ড ওভার করেছি কিছুদিন আগে। তার মানে দেখেন, রহিম যখন ল্যান্ডের এগেনস্টে মামলা করলো মালিকানা দাবি করে, তখন এখানের মালিক ছিল কবির। এখন কবিরের পক্ষ হয়ে কে কথা বলল, সগির অ্যাডমিশন দিল বা কথা বলল। এখন কথা হচ্ছে কেন সে এটা বলতে পারলো, কারণ তার যে রাইটটা ছিল এই রাইটটা সে কবিরকে হ্যান্ড ওভার করেছিল। এই কথাটা এখানে বলেছে যে যার কাছ থেকে অধিকার পেয়েছে ওই ব্যক্তিও মামলার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় নিয়ে কি করতে পারে, অ্যাডমিশন বা স্বীকারোক্তি করতে পারে। তাহলে কি ব্যাপারটা বোঝা গেল? আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে যদি কেউ কোনো
অধিকার কারোর কাছে হ্যান্ড ওভার করে, তাহলে ওই ব্যাপারে সে কি করতে পারে, মামলাতে কথা বলতে পারে বা অ্যাডমিশন বা স্বীকারোক্তি দিতে পারে। তো ওভারঅল আমরা 18 নম্বর ধারা থেকে টোটাল 5টা জিনিস পেয়েছি। কয়টা জিনিস? 5টা। কি কি? এই অ্যাডমিশন বা স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য হয় বা কারা করতে পারে? প্রথমত হচ্ছে মামলার পক্ষরা করতে পারে যে কোনো বিষয়ে অ্যাডমিশন বা স্বীকারোক্তি। তারপরে হচ্ছে পক্ষদের প্রতিনিধি বা এজেন্টরা মামলার বিষয়বস্তু নিয়ে অ্যাডমিশন বা স্বীকারোক্তি দিতে পারে। তারপরে 3 নম্বরে দেখলাম মামলার বিষয়বস্তুতে যাদের ইন্টারেস্ট আছে, দ্যাট মিনস সাবজেক্ট ম্যাটারে যাদের ইন্টারেস্ট আছে, তারা মামলার বিষয়বস্তু নিয়ে কি করতে পারে, অ্যাডমিশন বা স্বীকারোক্তি করতে পারে। আর 4 নম্বরে আমরা দেখলাম অধিকার যার কাছ থেকে পাওয়া হয়েছে, অর্থাৎ মামলার যে বিচার্য বিষয় ওইটা নিয়ে যার কাছ থেকে অধিকারটা পাওয়া হয়েছে, ওই ব্যক্তিও মামলায় এসে কোনো কিছু স্বীকারোক্তি করতে পারেন। 5 নম্বরে আমরা দেখলাম আম মোক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নি যাকে দেওয়া হয়েছিল, ওই ব্যক্তি এই বিষয়ে যদি কখনো মামলা হয়, তাহলে মামলার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় নিয়ে কি করতে পারে, অ্যাডমিশন করতে পারে। তাহলে ওভারঅল আমরা 5টা ব্যাপার বুঝলাম। এটাই ছিল 18 নম্বর ধারার মূল পয়েন্ট। তো আমরা বোর্ডটা মুছবো, এরপরে আমরা 20 নম্বর ধারাটা দেখব। আচ্ছা, এখন আমরা ধারা 20 পড়ব। তার আগে আমরা 18 নম্বর ধারার ব্যাপারটা একটু আবার বলি। সেখানে আমরা দেখেছিলাম মামলার বিচার্য বিষয় কিংবা প্রাসঙ্গিক বিষয় নিয়ে তাদের অ্যাডমিশনই কি হয়, স্বীকৃতি কি হয়, গ্রহণযোগ্য হয় যাদের ওই মামলাতে ইন্টারেস্ট থাকে। অর্থাৎ যে 5 ধরনের কথা বলেছিলাম, 5 ধরনের ব্যক্তি, ওই 5 ধরনের ব্যক্তিরই মামলার বিষয়বস্তুতে কি ছিল, ইন্টারেস্ট ছিল। ব্যাপারটা আপনারা খেয়াল করলে দেখবেন যে প্রত্যেকেরই মামলার বিষয়বস্তুতে ইন্টারেস্ট ছিল, ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক। কিন্তু 20 নম্বর ধারায় এসে বলল মামলার পক্ষ কিংবা পক্ষ যারা থাকেন, যাদের ইন্টারেস্ট থাকে না মামলাতে, ওই রকম কোনো তৃতীয় ব্যক্তির অ্যাডমিশন স্বীকারোক্তি কখন প্রাসঙ্গিক হবে, এই ব্যাপারটা 20 নম্বর ধারাতে আমরা দেখব। অর্থাৎ মামলার পক্ষ না, তৃতীয় কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো পক্ষের স্বীকৃতি প্রাসঙ্গিক কখন হয়। তো 20 ধারাতে যে আলোচনাটা করলো যে তথ্যের জন্য কোনো ব্যক্তি যদি তথ্যের জন্য ব্যবহৃত হন, তাহলে উক্ত বিষয় নিয়ে যদি কোনো মামলা হয়, তাহলে মামলার বিষয়বস্তু নিয়ে ওই তৃতীয় পক্ষ যে কোনো ধরনের অ্যাডমিশন বা স্বীকারোক্তি দিতে পারবেন, তখন সেটা আদালত গ্রহণ করবে। এখন কথা হচ্ছে, তৃতীয় ব্যক্তির সব ক্ষেত্রেই কি অ্যাডমিশন গ্রহণযোগ্য করবে আদালত? না। এখানে বলল তথ্য প্রদানের জন্য ব্যবহৃত হয়, তখন তার অ্যাডমিশন বা স্বীকৃতিটা আদালতে গ্রহণযোগ্য। এখন এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝি। যেমন ধরুন, আবারও কবির আর সগির উদাহরণটাই নিয়ে আসি। কবির নামক একজন ব্যক্তি, সে সগির নামক একজন ব্যক্তির কাছে গেল, তার একটা ফার্ম আছে, হ্যাঁ, মানে কি বলে, ঘোড়ার ফার্ম আছে, ধরুন ঘোড়ার একটা ফার্ম আছে। তো কবির সগিরের কাছে গেল একটা ঘোড়া কিনতে। কি কিনতে? ঘোড়া। এই ঘোড়া কিনতে গেল কবির সগিরের কাছে। এখন ঘোড়ার ফার্মের মালিক সগির ঠিকই, কিন্তু সগির ঘোড়ার দেখাশোনা করেন না। তাহলে দেখাশোনা করে কে? দেখাশোনা করার জন্য রহিম নামে আরেকজন ছেলেকে সগির রেখেছে, যে কিনা ফার্মের প্রত্যেকটা ঘোড়ার দেখাশোনা করে। তো এখন কবির যখন সগিরের কাছে গেল ঘোড়া ক্রয়ের জন্য, কবির গিয়ে জিজ্ঞেস করলো যে কোন ঘোড়াটা কেমন, সুস্থ আছে নাকি অসুস্থ আছে, কোনো প্রবলেম আছে কিনা, ইত্যাদি ইত্যাদি বিষয় কবির সগিরকে প্রশ্ন করলো। সগির বলল যে ভাই, আপনি দেখুন, আমি ফার্মের মালিক ঠিকই, কিন্তু আমি ঘোড়াগুলোর দেখাশোনা করি না, এজন্য আমি একজন ছেলেকে নিয়োগ দিয়েছি, তার কাছে আপনি যান। তাহলে সে কে? সে হচ্ছে রহিম। তার মানে আপনি আমাকে যেই প্রশ্নগুলো করলেন, ওই প্রশ্নগুলো আপনি রহিমকে করেন, সে উত্তর দিতে পারবে। তো কবির যথারীতি রহিমের কাছে গেল, গিয়ে ঘোড়ার ব্যাপারে ডিটেল জানলো, তারপরে সে ঘোড়াটা কিনলো। এখন ঘোড়া কেনার পরে পরের দিন সকালবেলা ঘোড়াটা মারা গেল। ঘোড়াটা কি হইল? মারা গেল। কবির তো রেগে মেগে আগুন। এখন সে কি করলো? সে গিয়ে সগিরের বিরুদ্ধে মামলা করলো। এখন এই মামলাতে সগির বাঁচার জন্য, যে ঘোড়া ভালো ছিল নাকি সঠিক ছিল নাকি কোনো সমস্যা ছিল কি ছিল না, এই ব্যাপারটা যদি আমি আইডেন্টিফাই করতে হয়,
মানে সগীরকে, তাহলে সগীর কি করবে? সগীর রহিমকে ডাকবে। যে সগীর তার বলে নাই ঘোড়া কেমন ছিল, কি বিষয় আসে, এরকম তার ছিল না। তার মানে কে বলেছিল এই ব্যাপারে? রহিম বলেছিল। তার মানে কবির আর সগীরের মধ্যে অ্যারাইজ করা মামলায় রহিম কিন্তু থার্ড পার্টি। কারণ আপনারা দেখেন, মামলার যে বিষয়বস্তু ঘোড়া যেটা নিয়ে মামলা হইল, এটার বেনিফিশিয়ারি কে? রহিম। কারণ করিম যে টাকাটা দিয়ে ঘোড়াটা কিনেছিল, ওই টাকার ভোগ দখল কে করলো? সগীর করলো, তাই না? তাহলে সগীর যদি ওইটা করে, তাহলে করিম আর সগীরের মধ্যে এখানে স্বার্থের লেনদেন হয়েছে, রহিমের কিন্তু হয় নাই। কারণ সে হচ্ছে বেতনভুক্ত একজন কর্মচারী মাত্র, তার কিন্তু ঘোড়ার থেকে কোনো ইন্টারেস্ট সে পাবে না। তারপরেও সে যেহেতু তৃতীয় পক্ষ, তারপরেও এখন তথ্যের জন্য যেহেতু রহিমকে ব্যবহার করা হয়েছিল, সগীর বলেছিল রহিমের কাছে যেতে, এজন্য এমত অবস্থায় এই তথ্যের জন্য রহিম ব্যবহৃত হওয়ায় এখন রহিমের অ্যাডমিশনটা আদালতে গ্রহণযোগ্য। তার মানে ২০ নম্বর ধারাতে বলল, একটা মাত্র ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি যার মামলার বিষয়বস্তুতে কি নাই, কোনো ইন্টারেস্ট নাই, তার মামলার বিষয়বস্তুতে কি নাই, কোনো ইন্টারেস্ট নাই, না থাকার পরেও তার অ্যাডমিশনটা আদালত গ্রহণ করবে যদি সেই ব্যক্তি কোনো না কোনোভাবে তথ্য প্রদানের সাথে রিলেটেড থাকেন। তার মানে ২০ ধারাটা যে আলোচনাটা, এটা সামারিটা হচ্ছে, যদি কোনো একটা ব্যক্তি তথ্যের জন্য ব্যবহৃত হয়, তাহলে তার অ্যাডমিশন বা স্বীকৃতি আদালতে উক্ত মামলার বিচার্য বিষয়ে বা প্রাসঙ্গিক বিষয়ে গ্রহণযোগ্য হবে। বোঝা গেল? এখন আপনাদের সুবিধার্থে আমরা সেকেন্ড যে আলোচনাগুলো কিংবা এর পরের যে স্টেজের আলোচনাগুলো, এগুলো পার্ট বাই পার্ট বাকি পার্টগুলোতে আলোচনা করব। তো আজকে আমরা ১৭, তারপরে হচ্ছে ১৮ এবং ২০, এই তিনটা ধারা থেকে কি কি শিখলাম তার একটা সামারি করার চেষ্টা করি। চলুন, যেন আপনারা পরবর্তীতে বুঝতে পারেন যে আসলে কি পড়লাম আমরা আজকে। আমি বোর্ডটা একটু মুছে নিচ্ছি। তো আজকে আমরা মোট ধারা পড়লাম তিনটা। কয়টা? তিনটা। কি কি পড়লাম? ১৭ ধারা, পড়লাম ১৮ ধারা, তারপর পড়লাম হচ্ছে ২০ ধারা। ১৮ আর ২০ এই দুইটা আমরা একসাথে যুক্তভাবে পড়েছি। তো ১৭ ধারাতে আমরা কি দেখেছিলাম? সংজ্ঞা দেখেছিলাম। তার মানে আমরা প্রথমে দেখলাম অ্যাডমিশন কাকে বলে, এটা সংজ্ঞা। আজকের আলোচনায় আমরা দেখলাম যে অ্যাডমিশন কাকে বলে। অ্যাডমিশন কাকে বলে? অ্যাডমিশন হচ্ছে কোনো কিছু স্বীকার করা, আর ওই স্বীকারোক্তিতে কি থাকবে? বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে, অর্থাৎ ফ্যাক্ট ইন ইস্যু এবং রিলেভেন্ট ফ্যাক্ট সম্পর্কে ইঙ্গিত দেওয়া থাকবে। আমরা সংজ্ঞা এটা দেখেছিলাম। আর দেখেছিলাম এটা মৌখিক বা দালিলিক দুইভাবেই হইতে পারে। ১৮ নম্বর ধারায় আমরা কি দেখেছিলাম? ওইখানে আমরা দেখেছিলাম কে কে অ্যাডমিশন করতে পারে বা কার অ্যাডমিশন আদালতে গ্রহণযোগ্য। ওইখানে আমরা কি দেখেছিলাম? ৫ ধরনের লোকের বিষয়ে আলোচনা করেছিলাম। কে কে অ্যাডমিশন করতে পারে, কে কে অ্যাডমিশন করতে পারে, এটা আমরা ১৮ ধারায় দেখেছি। ৫ ধরনের ব্যক্তি দেখেছে। লাস্ট আমরা ২০ নম্বর ধারায় যেটা দেখেছিলাম যে মামলার বিষয়বস্তুর সাথে কানেক্টেড না হইলেও, অর্থাৎ বিষয়বস্তুতে তার স্বার্থ না থাকলেও সে কি করতে পারে? অ্যাডমিশন দিতে পারে, আদালত সেটা গ্রহণ করতে পারে। শর্ত কি? সেটা হচ্ছে তথ্যের জন্য যদি সে ব্যবহৃত হয়, অর্থাৎ তৃতীয় পক্ষ, তৃতীয় পক্ষের অ্যাডমিশন কখন প্রাসঙ্গিক? তৃতীয় পক্ষের অ্যাডমিশন কখন প্রাসঙ্গিক? তাহলে আমরা তিনটা ধারা থেকে তিনটা ব্যাপার আলোচনা করলাম। ১৭ ধারা থেকে সংজ্ঞা জানলাম অ্যাডমিশনের, ১৮ ধারা থেকে জানলাম হচ্ছে কে কে অ্যাডমিশন করতে পারে, ২০ ধারা থেকে জানলাম তৃতীয় পক্ষের অ্যাডমিশন কখন আদালতে গ্রহণযোগ্য হয়। তো ওভারঅল আমরা এতটুকুই আলোচনা করলাম। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা সেকেন্ড ভিডিওতে আলোচনা করব বিস্তারিত। তো সেই সাথে আমরা বলে রাখি, আমাদের ডিনোভো লজ চ্যানেলটা এবং ফেসবুক পেজটা, অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে, এই দুইটাতে আপনারা যুক্ত থাকবেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে তাদেরকেও আমাদের এই ভিডিওগুলোর ইনফরমেশন শোনার, দেখার সুযোগ করে দেবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।